একাধিক ধারায় বিভক্ত জাতীয় পার্টিতে অপেক্ষা করছে আরও চমক। আপাতত জিএম কাদেরের বিরুদ্ধে 71 সিনিয়র নেতারা, এরই ধারাবাহিকতায় পরিবর্তন আসতে পারে মহাসচিব পদেও। দায়িত্ব দেওয়ার মাস তিনেকের মধ্যে দল ও সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকে অপসারণ করা হয় ভাই জিএম কাদেরকে। অভিযোগ, সাংগঠনিক ব্যর্থতা ও দলের ভেতরে বিভক্তি তৈরি। কয়েক ঘন্টা পরে সেই পদে বহাল হলেন স্ত্রী রওশন এরশাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দলের রওশনপন্থী বলে পরিচিত নেতারা বলছেন, এইবার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। দলের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন জিএম কাদের। জিএম কাদের পারতেছেন না, উনি লিখিত বলেছেন যে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সিনিয়র নেতাদের সে একত্রিত করতে পারে নাই, দলেরকে কোনো সামনের দিকে এগোয় নিতে পারে নাই এবং দলকে নতুনভাবে সংগঠিত করতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আমাদের বড় একটা সুযোগ। বিএনপি মাঠে নেই, এই সুযোগে জামাত নেই, এই সুযোগে আমাদের দলকে সংগঠিত করার হচ্ছে একটি মহা সুযোগ যাচ্ছে, সেই সুযোগটা উনি কাজে লাগাতে পারেননি। পার্টির মহাসচিব জানিয়েছেন, চেয়ারম্যানের এই সিদ্ধান্ত আগের দিনও জানতেন না তিনি। পদ বদল বা বহিষ্কার তিনি প্রায়ই করে থাকেন। যেটি ঘটেছে সেটি তার আগের রাত্রি পর্যন্ত আমার জানা ছিল না। উনি বহিষ্কারও কিন্তু অনেক জনকে করেছেন, আমাকেও করেছিলেন 3 বার, এবং বেগম রওশন এরশাদকেও উনি বহিষ্কার করেছেন 2 বার। সুতরাং এটা উনি একটা রুটিন ওয়ার্ক মনে করেন, এটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তবে এমনকি তাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার যে কথা শোনা যাচ্ছে তা সত্য হলেও অবাক হবেন না বলে জানান মহাসচিব। এটা তো দায়িত্ব থেকে যদি অব্যাহতি কিছুদিন বাইরে থাকা যায় তাহলে একটু রিলিজ পাওয়া যায়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 5 এপ্রিলের মধ্যে দলের কো চেয়ারম্যান পদে জিএম কাদেরকে বহাল করা না হলে রংপুর বিভাগের জাতীয় পার্টির সকল নেতাকর্মী সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। দুপুরে রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দলের কেন্দ্রীয় পর্যায়ে একটি কুচক্রী মহল জাতীয় পার্টিকে ধ্বংসের অংশ হিসেবে ষড়যন্ত্রমূলকভাবে জিএম কাদেরকে কো চেয়ারম্যান ও সংসদ উপনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে। আগামী 5 এপ্রিলের মধ্যে তাকে স্বপদে বহাল করা না হলে গণপদত্যাগের পাশাপাশি জাতীয় পার্টির সকল কর্মকাণ্ডের প্রতিহত করার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের 8 জেলার জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। জনাব জিএম কাদেরকে পদবি থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির আত্মঘাতী সিদ্ধান্ত। সে কারণে আগামী 5/4/2019 ইংরেজি তারিখের মধ্যে জনাব জিএম কাদেরকে অব্যাহতি সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করার জন্য পার্টির চেয়ারম্যানের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমাদের এই দাবি মানা না হলে আমরা রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেব। হোসেন মোহাম্মদ এরশাদ, আনপ্রেডিক্টেবল এরশাদ। রাজনীতিতে ক্ষণে ক্ষণে মত পাল্টানোয় নানান বিশেষণে বিশেষায়িত করা হয় তাকে। স্বৈরশাসক, পরে পতন, কারাবাস, এত কিছুর পরেও রাজনীতিতে টিকে আছেন তিনি। তবে মত বা রং পাল্টানোয় মাঝে মধ্যেই থাকেন আলোচনায়। তোমরা আমার সম্বন্ধে অনেক কথা লেখো, বিদ্রুপ করে লেখো। এরশাদ সাহেব সকালে একটা বলে, বিকালে একটা বলে। কথাটা কতটা সত্য জানি না, আমি কিছুটা হলেও সত্য। স্বৈরশাসক এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তার পদবীর নাম ছিল সিএমএলএ, অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসক। যদিও সমালোচকরা ঠাট্টা করে এই সিএমএলএ পদবীর অর্থ করত ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। আমি বলছি, আমার সাথে যে কোনো চালাকি করো, আমার 4টে পিস্তল আছে, লোড করে বালিশে রাখছি। আই উইল কমিট সুইসাইড বিফোর চেঞ্জমেন্ট। আমি সুইসাইড করবো যদি আমাকে অ্যারেস্ট করে। কথাটা সত্য নয়। আমি অ্যারেস্ট বহুবার হয়েছি, আরও হতে পারি। হয়তো র্যাব আমাকে তুলে নিয়ে যাবে। সময়ের সঙ্গে জোট মহাজোটের রাজনীতির হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এরশাদ, যার সুযোগ নেন তিনি। আমি এখন মহাজোটে আছি। 1996 সালে আওয়ামী লীগের সরকারে অংশ নেন। মেয়াদ শেষ হওয়ার আগেই আওয়ামী লীগ থেকে দূরে সরতে থাকেন। আমি নির্বাচন করলে এককভাবে নির্বাচন করব। 2006 সালের 27 জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে 4 দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মোর্চার সম্বন্ধে তো অনেক শর্ত সাপেক্ষ আছে। একই বছরের 18 ডিসেম্বর পল্টনে সমাবেশে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে অংশ হন মহাজোটের। মহাজোটের শামিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে শামিল হয়েছে। 10ম সংসদ নির্বাচনের আগে বারবার মহাজোট ছাড়ার ঘোষণা দিলেও কোনো সিদ্ধান্তে অটল থাকতে পারেননি তিনি। আমি আমার জীবনের শেষ প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আমি আর নির্বাচনে যাব না সব দল না আসলে। কথাটা সত্য নয়। আমি এখন মহাজোটে আছি। নির্বাচনের পর সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
হয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত। দশম সংসদে মন্ত্রিসভায় থাকা দলের নেতাদের একাধিকবার পদত্যাগ করতে বললেও নিজে পদত্যাগ করেননি মন্ত্রী পদমর্যাদায় থাকা বিশেষ দূতের পদ থেকে। আমার যারা মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, তাদের নির্দেশ দিয়েছি অবিলম্বে পদত্যাগ করে। আমি রাষ্ট্রপতি হতে চাই সরকারে থাকার জন্য, রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য। আমাদের ইম্পর্টেন্ট হলো ক্ষমতা যাওয়া, প্রেসিডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট। নিজের দল জাতীয় পার্টি নিয়েও কম যাননি। গেল 5 বছরে 4 বার পাল্টেছেন মহাসচিব। কোনো কাউন্সিল ছাড়াই এসব সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পার্টির শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের স্বার্থে তাকে মহাসচিব থেকে আমি অধ্যায় দিয়ে দেব। উনি বহিষ্কারও কিন্তু অনেকজনকে করেছেন, আমাকেও করেছিলেন 3 বার, এবং বেগম রওশন এরশাদকেও উনি বহিষ্কার করেছেন 2 বার। সুতরাং এটা উনি একটা রুটিন ওয়ার্ক মনে করেন, এটা গুরুত্ব দেওয়ার কোনো কারণে। আমার অবর্তমানে এই পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের আমার ছোট। 20 মার্চ নিজের জন্মদিনে ভাইকে পাশে বসিয়ে কেক কাটেন এরশাদ। প্রশংসায় ভাসিয়ে কয়েক ঘন্টা পরেই বললেন জিএম কাদের ব্যর্থ। এরশাদের এরকম মত পাল্টানোর কারণে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা হয় নানান কথা, তুলনা করা হয় আকাশের রঙের সঙ্গে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিত হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তাকে সুপরিকল্পিতভাবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে, এবং এর দায়িত্ব আমরা বরাবরই বলেছি কারা কর্তৃপক্ষ সরকারকে বহন করতে হবে। এটাই আইন, এটাই নিয়ম। এখন তার স্বাস্থ্যর সমস্ত দায়িত্ব হচ্ছে কারা কর্তৃপক্ষের, এবং তার চিকিৎসার দায়িত্ব, সমস্ত দায়িত্ব, এমনকি কোর্টে পর্যন্ত যে তারা তাকে নিয়ে আসে, তার আইনটা তাকে সুস্থ অবস্থায় কোর্টে আনতে হবে। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে দলকে চাঙ্গা করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবিতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধি সম্মেলনে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো এই কথাবার্তাগুলো না বলে বরং তিনি মহাসচিব হিসেবে যে চরম ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার বৃত্ত থেকে নিজে বের হয়ে আসুক, এবং বিএনপিকেও ব্যর্থতার বৃত্ত থেকে বলয় থেকে বের করে এনে একটি সফল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন, এটি প্রত্যাশা। চুরির কারণে লোকসান হয় প্রায় 15% গ্যাস। বিশেষজ্ঞদের অভিযোগ, অনুসন্ধান না বাড়িয়েও চুরি না থামিয়ে কর্তৃপক্ষের মনোযোগ সবচেয়ে বেশি আমদানি করা গ্যাস এলএনজির দিকে, আর উচ্চ দামের এলএনজির খরচ পোষাতেই দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গণশুনানিতে বিতরণ পর্যায়ে গ্যাসের দাম 211% পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের পক্ষে প্রধান যুক্তি ছিল আমদানি করা উচ্চ মূল্যের এলএনজি সরবরাহ লাইনে যুক্ত হয়েছে। এই খাতে সরকার ভর্তুকিও কমাতে চায়। শুধু নজর নেই সরবরাহ লাইন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ গ্যাসের দিকে। অবৈধ সংযোগ এবং নেটওয়ার্কের মাধ্যমে আইএমইডির স্টাডিতে ধরা পড়েছে যে 6% গ্যাস লস হয়। কে না জানে যে গ্যাসের কালো বাজারে গ্যাস বিক্রি হয়। বাসাবাড়ির গ্যাস যদি তার সঙ্গে এই তসরুপের গ্যাসটা হিসাব করা যায় তাহলে 10 থেকে 12 বা 15% হতে পারে। তারপরেও তিতাসকে 2% গত শুনানিতে সিস্টেম লস সুবিধা দেওয়া হয়েছে, তাতেও প্রায় 300-350 কোটি টাকা তারা বেনিফিট পেয়েছে। আন্তর্জাতিক আদালতের রায়ে বঙ্গোপসাগরে 1,18,813 বর্গ কিলোমিটারের বিরাট এলাকা বিজয় করেছে বাংলাদেশ। সেও অর্ধযুগ হলো। এর মধ্যে পাশের দেশ মিয়ানমার সাগর থেকে গ্যাস উত্তোলন শুরু করলেও বাংলাদেশ এখনো অনুসন্ধানই শুরু করতে পারেনি। স্থলভাগের অনুসন্ধানও আশাব্যঞ্জক নয়। ভূপৃষ্ঠে এবং সমুদ্রবক্ষে দুটো জায়গাতেই এখন প্রচুর পরিমাণ গ্যাস আছে, যেটা উত্তোলন করা যেতে পারে যদি আমরা যথেষ্ট পরিমাণ অনুসন্ধান করি। এখনো দ্বিতীয় স্টেজ এবং তৃতীয় স্টেজ আছে অনুসন্ধানের, এটার মধ্যে আমরা এখনো পদার্পণই করি নাই। এই মতো অবস্থায় আমাদের এলএনজিতে যাওয়াটাই একটা ভুল নীতি। সাগরে গ্যাস অনুসন্ধানে একটি মাল্টি ক্লায়েন্ট সার্ভে দরকার, তবে এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সরকার থেমে আছে বছরের পর বছর। কয়েকটা বিষয় নিয়ে এটার আলোচনা হচ্ছে, এই কারণে এটাকে আপাতত স্থগিত রাখা বলা হয়েছে। গ্যাস যেটা পাওয়া যাচ্ছে সেটা তো ফাইন্যান্সিয়ালি ভাইবল না, সেটা উঠাতে গিয়ে তার 3 গুণ বেশি খরচ পড়ে। আমাদের দেশে তো খুব বড় আকারের গ্যাস খনি নাই। বিশেষজ্ঞদের অভিযোগ, গোষ্ঠী স্বার্থের কারণে সাগরে গ্যাসের অনুসন্ধান থেমে আছে, চুরিও থামছে না সুশাসনের অভাবে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরও থাকছে।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ, ধানমন্ডিতে বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানী সহ ৩ জেলায় ৬ জন নিহত হয়েছেন। তাদের মাদক ব্যবসায়ী, জলদস্যু, ছিনতাইকারী দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানায়, রাতে রাজধানীর ভাসানটেকের একটি ভবনে গোলাগুলিতে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ শফিকের ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাজীপুরের টঙ্গীর বাঁশপট্টি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১ জন নিহত ও ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত কাউসার মিয়ার বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে, তবে নিহতদের পরিচয় জানা যায়নি। রাজধানীর প্রগতি সরণিতে সড়কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত বাস চালকের সহকারীর নাম ইয়াসিন আরাফাত। দুর্ঘটনার সময় ইয়াসিন বাসটিতে চালকের আসনে ছিল। বাসটির মূল চালক দুর্ঘটনার কিছুক্ষণ আগে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটালে তাকে আটক করে পুলিশে দেয় সাধারণ মানুষ। পরে সুপ্রভাত বাস মালিকের আদেশে গাড়ি নিয়ে পালাতে গিয়ে ইয়াসিন বেপরোয়া গতিতে চাপা দেয় আবরারকে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হবে। আগামী ১ মাসের মধ্যে চার্জশিট তৈরি করার কথাও জানিয়েছে পুলিশ। এই মামলায় সুপ্রভাতের মালিককেও আসামি করা হবে বলে জানায় তারা। এর আগেই সিনথিয়া নামের এক নারীকে চাপা দেওয়া বাসের মূল চালককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়। দুইটা আলাদা আলাদা পিও, এবং প্রথম ঘটনাটা ঘটিয়েছে কিন্তু মিস্টার সিরাজ। সেখানে প্রাইম অ্যাকিউজ, প্রিন্সিপাল অ্যাকিউজড হবে সিরাজ, হি ইজ দি প্রাইম অ্যাকিউজ। সেকেন্ড ঘটনার জন্য ড্রাইভার হলো মিস্টার ইয়াসিন আরাফাত। সে তো ড্রাইভারও না, তার কোনো ড্রাইভিং লাইসেন্সও নাই। প্রথম ড্রাইভারের আছে, কিন্তু সেকেন্ড ড্রাইভিং লাইসেন্স নাই তার। সেকেন্ডটার জন্য সে হবে মূল আসামি। রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০,০০০ গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটির রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবি রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিল তাকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একটি ইংরেজি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন পরিবহন বন্ধে সরকার ও বিআরটির নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়েও রুল জারি করে হাইকোর্ট। আদালত সূত্র জানায়, রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি চলছে। আবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে গত 10 বছর ধরে ফিটনেসের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার 5 আসামির বিরুদ্ধে রায় কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম সহ 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ রায়ের দিন ঠিক করেন। এই মামলার শুনানি শেষে গত 28 জানুয়ারি যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানায় আদালত। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় নেত্রকোনার পূর্ব ধলার 5 আসামি হলেন শেখ মোহাম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মৌলানা, মোহাম্মদ আব্দুল খালেক তালুকদার, মোহাম্মদ কবির খান, আব্দুল সালাম বেগ, নুরুদ্দিন ওরফে রদ্দিন। এই মামলায় 7 আসামির মধ্যে গ্রেপ্তার আব্দুর রহমান মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি 5 জন পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে 2017 সালের 19 এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের 7টি অভিযোগ আনা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলার হুকুমের আসামি রুহুল আমিনকে স্থায়ী জামিন দেওয়া নিয়ে রুল খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন নিয়ে প্রতারণার অভিযোগে আইনজীবী আশিকি রসুলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। রুহুল আমিন নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার প্রধান আসামি। গত সোমবার তাকে জামিন দিয়েছিলেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি SM কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জানান, আসামির আইনজীবী রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করেছেন। বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনলে শনিবার চেম্বারে বসে আগের আদেশ প্রত্যাহার করে নেন হাইকোর্টের একই বেঞ্চ।
রাজধানীর তুরাগ নদের 2 তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকালে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মানিকের টেক গ্রামের 2য় পর্যায়ে 11তম দিনে উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে একটি মাছের ঘের ও দ্বিতল ভবন সহ বেশ কয়েকটি আধা পকা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলবে বিকেল 5টা পর্যন্ত। কাল বৃহস্পতিবার শেষ হবে চলমান 2য় পর্যায়ের এই অভিযান কার্যক্রম। আজকের অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, 3 নং ওয়ার্ড মেম্বার আবু তালেব বাদ দিয়ে মাছের ঘেরটি করেছিল। বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক AKM আরিফউদ্দিন বলেন, নদ নদী রক্ষা এর সঙ্গে যুক্ত সংযোগ খালগুলো উদ্ধার করা হবে। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, বিরূপ আবহাওয়ার কারণে চলমান অভিযান কিছুটা বিলম্বিত হলেও এদিন খালসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে গত 29শে জানুয়ারি বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। মোট 23 কার্যদিবসে 341টি পাকা স্থাপনা, 403টি আধা পাকা, 166টি পাকা বাউন্ডারি ওয়াল সহ 2800টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং 58 একর জায়গা অবমুক্ত করা হয়। প্রায় 1,35,000 টাকা জরিমানাও করা হয় এ সময়। রাজধানীর তুরাগ তীরে মানিকের টেক কাউন্দিয়া সাভারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, আমাদের জানাবেন যে আগামীকাল শেষ হচ্ছে 2য় পর্যায়ের এই উচ্ছেদ অভিযান। তো আজকে সকাল থেকে যে অভিযান চলছে সব মিলিয়ে আপনার কাছে কি বিস্তারিত আছে? মানিকনগর ট্র্যাকের একটি স্থানে, যেখানে আমার পেছনেই কিন্তু ভাঙা হচ্ছে একটি দ্বিতল ভবন। এর আগে সকালে কিন্তু এখানে একটি খাল, যেটি দখল করে বাঁধ নির্মাণ করে স্থানীয় একজন মেম্বার অভিযোগ রয়েছে তিনি সেটি হচ্ছে গিয়ে মাছের ঘের করেছিলেন, সেটি অবমুক্ত করা হয়। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সকাল থেকে থেমে থেমে চলে এই অভিযান কিন্তু থেমে থেমে চললেও তারা যেমনটি বলছেন যে তাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে সাভারের একেবারে আমিনবাজার হয়ে আশুলিয়া পর্যন্ত চলে যাওয়া। সেই পর্যন্ত যদি তাদের এই 2য় পর্বের অভিযানে আজকে 11তম দিন, এটির মধ্যে যদি সম্ভব না হয় আগামী দিন এই অভিযান শেষ হবে, তাহলে তারা 3য় পর্যায়ের অভিযান কিন্তু শুরু করবেন এবং সেক্ষেত্রে আগামী মাসে তারা আশা করছেন 3য় পর্যায়ের অভিযানটি তারা শুরু করতে পারবেন। এর আগে 29 জানুয়ারি কিন্তু শুরু হয়েছিল এই যে ঢাকার চারপাশের যে নদীগুলো রয়েছে সেই নদীর তীর যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অভিযান কার্যক্রম। এখন পর্যন্ত 2800টি প্রায় কাটা পাকা অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি এই যে নদীর তীরে যারা অবৈধভাবে বড় বড় হাউজিং কোম্পানিগুলো রয়েছে তাদের দখলে থাকা প্রায় 58 একর ভূমি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। তো আজকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম চলবে এবং 2য় পর্যায়ের আগামীকাল অভিযানের মধ্য দিয়ে শেষ হবে কিন্তু উচ্ছেদ কার্যক্রম। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। লিটন মাহমুদ, অনেক ধন্যবাদ আমাদেরকে আপডেট জানানোর জন্য। লিটন মাহমুদ জানাচ্ছিলেন উচ্ছেদের খবর। রাজধানীর ধানমন্ডি রুটে বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে কলাবাগান মাঠে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বাস রুট যৌক্তিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম অবস্থায় ধানমন্ডি নিউ মার্কেট আজিমপুর রুটে অত্যাধুনিক 25 থেকে 30টি বাস চালু হয়েছে। ডিএমপির কমিশনার জানান, গণপরিবহনের শৃঙ্খলা কার্যক্রম 15 দিনের মধ্যে দৃশ্যমান করা হবে। দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, সড়কে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কাজ চলছে। সম্মিলিত চেষ্টায় যে কোনো মূল্যে নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে বলে জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আজ দুপুরে বিমানবন্দর থেকে প্রগতি সরণি হয়ে মতিঝিল রুটে 4টি ডাবল ডেকার বিআরটিসি বাস সার্ভিস চালু করা হবে। ঢাকা মহানগরী পরিবহন সেক্টরে শৃঙ্খলাকে সুদৃঢ় করার জন্য আমাদের যে প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টারই অংশ এটি। চক্রাকার বাস সার্ভিস চালু হলে সেইখানে যানজট কমবে, কারণ বাসকে এক স্টপেজ থেকে অন্য এলাকায় যেতে হবে না। এলাকার মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে ফিরে আসবে ঠিক তেমনি ভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুল অংশে আমরা মনে করি এটা কমে আসবে। সার্বিকভাবে এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এর প্রভাব থাকবে ইতিবাচক। আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন এবং আমরা একসাথে একটি নিরাপদ সড়ক এবং অচিরেই আপনার
এই নিরাপদ সড়ক কিভাবে করবো আরো বিস্তারিত জানাবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির দেয়া বক্তব্য প্রত্যাহার, ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেয় তারা। এদিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় টিএসসিতে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া 3000 টাকা থেকে কমিয়ে 500 টাকা করা সহ 5 দফা দাবি। এ সময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করলে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেন ভিসি ডক্টর SM ইমামুল হক। তবে সাধারণ শিক্ষার্থীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্য করে একথা বলেছেন বলে দাবি করেন ভিসি। ভিসি সাধারণ শিক্ষার্থীদের বঞ্চিত রেখে গার্ডেন পার্টির আয়োজন করে। এর বিরুদ্ধে গতকালকে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন করার জন্য সে সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের উপাধিতে ভূষিত করেছে। ভিসি স্যারকে এই ক্যাম্পাসে আসতে হবে এবং তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হতে দিতে চায় না তাদেরকে আমি কিভাবে আখ্যায়িত করতে পারি? তারা কি স্বাধীনতার পক্ষের না তারা রাজাকারের পক্ষে? এটাই ছিল আমার বক্তব্য। আমি কেন ঢালাওভাবে আমার শিক্ষার্থীদেরকে গালি দেব? শিক্ষার্থীরা তো জড়িত ছিল না। চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার আসামি আরমানকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সাথে 5 দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন খান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে 5 দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এদিকে আরমানের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত 20 মার্চ চাঁদগাঁও থেকে আরমানকে গ্রেপ্তার করে সিআইডি। 2016 সালের 20 নভেম্বর নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দিয়াজের মা বাদী হয়ে আদালতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু সহ 10 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ডিবিসি সংবাদে আরও থাকছে, থাইল্যান্ডে জোট গঠন করে সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার দাবি বিরোধী দলগুলোর। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়াকে দাফন করা হয়েছে। তাদের জানাজায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। ক্রাইস্টচার্চ থেকে নারায়ণগঞ্জের নিজ বাড়িতে ফিরেছে ওমর ফারুকের নিথর দেহ। 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আর্তনাদে ভারী চারপাশ। আর্থিক সচ্ছলতার জন্য 2015 সালে গিয়েছিলেন নিউজিল্যান্ড। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় পরিবার। যেহেতু আমাদের ফ্যামিলিতে তেমন কোনো মানুষ নাই, আমার হাজবেন্ড একজন আর্নের মানুষ ছিল। আমি চাইবো আমাদের ফ্যামিলির যে একটা দায়ভার আছে সরকার এটা একটু খেয়াল রাখুক বা দেখুক, মানে আমার পরিবারের একটা হেল্প করতে পারে, আমার নিজের একটা হেল্প করতে পারে, আমার যে বেবি আসতেছে ওর যাতে একটা দায়ভারের একটা আন্ডার আছে, এটা যেন সরকার আকুল আবেদন যেন উনি এই ব্যাপারটা খেয়াল রাখে। ও আমাদের বন্ধু বান্ধবদের সবচেয়ে পরহেজগারী এবং ভালো ছেলে ছিল। এই বাংলার মাটিতে আসবে এইভাবে ফিরা মৃত্যু এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। বুধবার সকালে বন্দর উপজেলার সিরাজদৌলা মাঠে জানাজা শেষে বন্দর কবরস্থানে দাফন করা হয়েছে ওমর ফারুককে। অংশ নেন স্বজন, এলাকাবাসী ও জনপ্রতিনিধি। নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছে আমরা মনে করি কৃতজ্ঞ যে জেসিন্ডা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এটাই বলে সহমর্মিতা এবং সারা পৃথিবীতে এই মানবতা বোধ আছে বলেই বেঁচে থাকবে। ইসলামকে কেউ কখনো ছোটখাটো করতে পারবে না। এদিকে নরসিংদীর জাকারিয়া ভূঁইয়াকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। বেলা 11টায় জয়পুরা গ্রামের ঈদগাহ মাঠে জানাজায় অংশ নেন এলাকাবাসী। 2.5 বছর আগে নিউজিল্যান্ডে গিয়েছিলেন জাকারিয়া। একজন ভালো মানুষ ছিল, সে আমার ভাই ছিল, ঠিক ছোট ভাই। আমরা তার সহযোগিতা সবসময় পাইতাম। যে ঘটনা ঘটাইছে তার আমরা সর্বোচ্চ সাজা চাই। এমন হত্যাকাণ্ড যেন আর কেউ না করে, এমন বিচার চাই আমরা। 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে 5 বাংলাদেশি সহ 50 জন নিহত ও 48 জন আহত হন। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। রাজধানীর পুরনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী। 6 দিনের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা। একই সঙ্গে বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের 10 বছরের পদক্ষেপ এবং শান্তিরক্ষা মিশনের সম্পর্কেও জানা যাবে প্রদর্শনীতে।
অত্যাধুনিক সব সমরাস্ত্র নেড়েচেড়ে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে এই প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে কাছ থেকে সমরাস্ত্র দেখে মুগ্ধ ও বিস্মিত আগতরা। ট্যাঙ্ক, এপিসি, ফ্লাইপাস্ট, প্যারাড্রপিং, এস্কর্টস, আনআর্মড কমব্যাট সহ বিভিন্ন বিষয়ে ধারণা পাচ্ছেন দর্শনার্থীরা। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন প্রকার সমরাস্ত্র সম্পর্কে জনসাধারণকে সম্যক জ্ঞান ধারণা বা সম্যক ধারণা দেওয়াই এই প্রদর্শনীর উদ্দেশ্য। নৌবাহিনীর স্টলে রাখা হয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বাংলাদেশ নৌজাহাজ, বঙ্গবন্ধুর মডেল, মেরিটাইম হেলিকপ্টার ও আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনকারী এই জাহাজটি নৌবাহিনীর অহংকারের প্রতীক। এছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন নেভিগেশনাল ইকুইপমেন্ট, ব্যবহৃত গান, ক্ষেপণাস্ত্রের মডেল ও নৌবাহিনীর সদস্যদের মডেল। বাংলাদেশ নৌবাহিনীতে ব্যবহৃত নৌচালনার সহায়ক যন্ত্রপাতি ও বিভিন্ন নৌ সমরাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের মডেল এবং নৌবাহিনীর পোশাক পরিহিত সদস্যদের মডেল দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বিমান বাহিনীর স্টলে স্থান পেয়েছে যুদ্ধ বিমানের মডেল, রাডার, বিমানবন্দর ও টাওয়ার এবং আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতি। স্টলে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত সামগ্রী ও প্রশিক্ষণ সংক্রান্ত ভিডিও ও ছবি দেখানো হচ্ছে। যোগাযোগ ও ইলেকট্রনিক্স স্টল, এই স্টলে বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের যোগাযোগ ও ইলেকট্রনিক্স সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান, রোববার পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত সবার জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। একজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দুর্নীতির কারণে থমকে গেছে কিশোরগঞ্জে হাওড়ে 400 কোটি টাকার ফসল রক্ষাবাদের কাজ। জমি অধিগ্রহণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি এখন কারাগারে। এই অবস্থায় নতুন করে জমি অধিগ্রহণও দিচ্ছেন না ভূমি মালিকরা। তাই আগামী বর্ষায় বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে কৃষকরা। আগাম বন্যায় ফসলহানি ঠেকাতে 2017 সালে হাওড়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জাইকার অর্থায়নে 400 কোটি টাকা ব্যয়ে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ 8 উপজেলায় 200 কিলোমিটার বাঁধ নির্মাণ করার কথা। সাথে ছিল খাল খনন, স্লুইস গেট সহ উন্নয়নমূলক কাজ। কিন্তু সেতাফুল ইসলাম নামে এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দুর্নীতিতে ব্যাহত হচ্ছে প্রকল্পের কাজ। কোনো টাকাই পায় নাই কোনো কৃষক, তো সেই কারণে কাজ অনেক জায়গায় থেমে রয়েছে। যারা জমির মালিক তাদেরকে টাকা দেয় না, টাকা পায় নাই। জেলা প্রশাসনের অভিযোগ, অধিগ্রহণের জমির ক্ষতিপূরণ না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সেতাফুল ইসলাম। ফলে নতুন করে অধিগ্রহণে জমি দিচ্ছেন না ভূমি মালিকরা। তবে শিগগিরই কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। অর্থ বিতরণের জন্য সমন্বয়ের অনুমোদন পেলেই আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনুকূলে ভূমি অধিগ্রহণের টাকা যথাশীঘ্র বিতরণ করতে পারবো। জমি অধিগ্রহণটা দ্রুত সম্পন্ন হইলে এই 200 কিলোমিটার বাঁধ দ্রুত শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় অবশিষ্ট বাঁধের কাজ হাতে নেওয়া হবে। দুর্নীতির দায়ে অভিযুক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম গত বছরের 17 জানুয়ারি থেকে কারাগারে আছেন। বর্ষায় পাহাড়ি ঢলে আগাম বন্যা হলে হাওড়ের একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। এইভাবে যদি থেমে থাকে তাহলে আর 1 মাস 1.5 মাস পরে পানি চলে আসবো, আবার হাওড় তলায় যাবো। বাদ না হওয়াতে কিন্তু হাওড়ে পানি উঠে যাবো। পানি উঠে গেলে আমাদের হাওড় তলায় যাবো, কিন্তু হাওড়ের ধান কাটা যাবে না। 2 বছর আগে আগাম বন্যায় জেলার সব হাওড়ের ফসল তলিয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে শত শত কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। গেল 11 বছরে দেশে ফিরে এসেছেন 5 লাখ কর্মী। তাদের 2 লাখই এসেছেন সৌদি আরব থেকে। কারাভোগ ছাড়াও অনেকেই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বড় অংশ নারী। দেশে ফিরলেও প্রতিকার না হওয়া এবং আইনের প্রয়োগ না থাকায় নির্যাতনের মাত্রা কমছে না বলে জনশক্তি রপ্তানিকারকরা মনে করছেন। 2008 থেকে 18 সাল পর্যন্ত 11 বছরে কাজ নিয়ে বিদেশ গেছেন 68 লাখের বেশি কর্মী। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসাবে শুধু 2018 সালে বিদেশ পাড়ি দিয়েছেন 7 লাখের বেশি শ্রমিক। তাদের মধ্যে নারী কর্মী রয়েছেন 1 লাখ। জনশক্তি রপ্তানির এ তথ্য থাকলেও প্রতি বছর কত শ্রমিক দেশে ফিরছে তার সঠিক পরিসংখ্যান নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। আমার পুলিশে লয়ে গেছে, পুলিশ আমার হিসাবে টিকিট কাটতে দিচ্ছে, কিচ্ছু তো নেই। এদিকে 2018 সালে 73,000 নারী কর্মী কাজ নিয়ে সৌদি আরব পাড়ি জমালেও বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে বিভিন্ন নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে
সবচেয়ে বড় এই শ্রমবাজার থেকে ফিরে এসেছেন 24,000 কর্মী। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সংখ্যা দিয়ে বিচার করা যায় না। সৌদি আরবে যদি একটি মেয়েও নির্যাতিত হয়, একটি মেয়েও যদি যৌন নিপীড়নের শিকার হয়, একটি মেয়েও যদি শারীরিক নির্যাতনের শিকার হয়, তার মানে সেটা পুরো বাংলাদেশের কান্না। এই সময়ে 2019 সালে এসে যে কোনো একজন মানুষের উপর এই ধরনের নিপীড়ন হতে পারে, সেটা যদি কেউ দেখে সে চমকে উঠবে। আমাদের কাছে এমন কোনো বার্তা নেই যে কোনো একজন সৌদি নাগরিক দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে কোনো একজন বাংলাদেশি নারী ও গৃহকর্মীকে নিপীড়ন করার দেয়। তার মানে এটাকে সৌদি আরব ধরেই নিয়েছে যে বাংলাদেশের সাথে যা ইচ্ছা তাই করা যায়। এছাড়া শারীরিক বিভিন্ন নির্যাতনের চিহ্ন নিয়ে প্রতি বছরই সৌদি আরব থেকে ফিরছেন হাজার হাজার নারী কর্মী। নির্যাতনের বিরুদ্ধে সেদেশে কঠোর আইন থাকলেও অপরাধী শনাক্ত ও সাজার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ না নেয়ার কারণে নির্যাতন কমছে না বলে মনে করে জনশক্তি রপ্তানি সংস্থা বায়রা। সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এখানে এমবেসিকে কাজ করতে হবে। যে কর্মী ফেরত আসুক না কেন, তার যদি পাসপোর্টের পার্টিকুলার, তার যদি ছবি থাকে, তার যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে, সে যদি বলতে পারে অ্যাটলিস্ট কিছুই তার কাছে নাই, অমুক কোম্পানির মাধ্যমে আসছে, আমাদের কাছে বিএমইটির কাছে পাঠালে আমরা সেই ডেটাটি কমপ্লিটলি তাকে বের করে এমবেসিকে বলতে পারি যে অমুক অমুক জায়গায় সে গিয়েছিল। ইফ ইট ইজ ট্রু, ইউ হ্যাভ টু বি পানিশড, অ্যান্ড তুমি জীবনে আর কোনদিন আমাদের দেশ থেকে বা কোনো দেশ থেকে তুমি এই লোক নিতে পারবে না। এদিকে বছরের প্রথম 2 মাসে কাজ নিয়ে সৌদি আরব গেছেন 14,000 কর্মী। এর বিপরীতে নির্যাতনের নানান চিহ্ন ও প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন প্রায় 1,000 কর্মী। সাবিনা পুথি, ডিভিসি নিউজ, ঢাকা। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। থাইল্যান্ডের বিরোধী দলগুলো জোট গঠন করে সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার দাবি করেছে। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির প্রধান বিরোধী দল পিউথাইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী সুদারাত কিউরিফান। তিনি জানান, থাইল্যান্ডের বিরোধী দলগুলো জোট হয়ে ডেমোক্র্যাট ফ্রন্ট গঠন করেছে। রবিবারের নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলে এই জোট পার্লামেন্টের নিম্নকক্ষে 255টি আসন পাচ্ছে বলে দাবি তার। থাইল্যান্ডে সরকার গঠনে প্রয়োজন 251টি আসনের। এদিকে রবিবার অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ভোট গণনায় বিভ্রান্তি ও জালিয়াতির অভিযোগে ফল ঘোষণা স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। সম্পূর্ণ ফল ঘোষণা করতে আরও 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে বলে জানায় তারা। এর আগে নির্বাচনে 90% ভোট গণনা শেষে দেশটির সেনা সমর্থিত রাজনৈতিক দল পালাং প্রাচারাত পার্টি পিপিআরপি এগিয়ে আছে বলে জানা যায়। ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার ব্যাপারে অনুসন্ধানের স্বার্থে অস্ট্রিয়ার অভিবাসন বিরোধী একটি উগ্র ডানপন্থী দলের নেতার বাড়িতে অভিযান চালিয়েছে তদন্ত কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার ডানপন্থী দলের ওই নেতা মার্টিন সেলনারের বাড়িতে এই অভিযান চালানো হয়। গত সোমবার এক ভিডিও বার্তায় মার্টিন সেলনার জানান, টারান্ট নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি বড় আকারের অনুদান গ্রহণ করেছেন। ওই ব্যক্তি ক্রাইস্ট চার্চে মসজিদে হামলাকারী হতে পারে বলে ধারণা করছে তদন্তকারী দল। তবে নিউজিল্যান্ডের মসজিদে হামলায় কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্টিন সেলনার। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে হাসপাতালের কাছে বিমান হামলায় 4 শিশুসহ নিহত হয়েছেন অন্তত 7 জন, আহত হয়েছে আরও 8 জন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টার দিকে কিতাব শহরের হাসপাতালের কাছে একটি গ্যাস স্টেশনে এই হামলা হয়। কিতাফের এই হাসপাতালটি সাদা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। নিহতদের মধ্যে হাসপাতালের এক কর্মী রয়েছেন। সকালে হাসপাতালটি খোলার আধা ঘন্টার মধ্যেই এই হামলা হয়। এ সময় হাসপাতালটিতে অনেক রোগী ও কর্মীদের ভিড় ছিল। বিমান হামলা কারা করেছে তা এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট এই বিমান হামলা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। এবার জানাবো এসএলএম গ্রুপ খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পুরুষ একক রিকার্ভে প্রথম দিন মাতিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সান্না। কোয়ালিফিকেশন রাউন্ডে 681 স্কোর করে প্রথম হয়েছেন তিনি। শীর্ষ বাছাই হওয়ার কারণে প্রথম ও দ্বিতীয় রাউন্ড টপকে তৃতীয় রাউন্ডে সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন সানা। 720-এর মধ্যে 681, এটাই এখন পর্যন্ত সেরা স্কোর রোমান সানার। এই ইভেন্টে খেলা দেশের অন্য 2 তীরন্দাজ হাকিম আহমেদ রুবেল ও এমদাদুল হক মিলনকে খেলতে হবে প্রথম রাউন্ড থেকে। পুরুষদের দলগত রিকার্ভের বাছাইয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ মেয়েদের রিকার্ভ এককে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন 3 বাংলাদেশি আর্চার। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর বেলা 3টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল।